হ্যালো স্টুডেন্টস, তো আজ হচ্ছে আমরা পড়বো, দুটো লেকচার হয়ে গেছে, তো আজ তৃতীয় লেকচার। তো আজকের লেকচারে তোমরা দেখবে কিছু অঙ্ক, মানে হচ্ছে নিউটন ডাইমেনশনের কতগুলো অঙ্ক করাবো, এই বই থেকে করাবো, অভিনব বই থেকে তোমাদের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? তো অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তো ভালোভাবে বুঝবে, বোর্ডে আমি করাবো, প্রথমে তোমরা ট্রাই করবে, যদি না পারো তাহলে সলিউশনও আমি করে দেবো, ঠিক আছে? ওই সলিউশনগুলো দেখে দেখে নিজেরা করবে। তো চলো শুরু করি। প্রথম অঙ্কটা হচ্ছে, তো প্রথম অঙ্কটা হচ্ছে যে, একের দাগ দাও, দিয়ে অঙ্কটা লেখো। এক খণ্ড লোহার ভর 380 গ্রাম এবং আয়তন 50 সেমি কিউব হলে লোহার ঘনত্ব কত? এগুলো কিন্তু অঙ্ক, মানে এখানে কিন্তু থিওরি আছে, শুধু অঙ্ক না, এগুলো থিওরি প্লাস অঙ্ক। মানে এটা হচ্ছে তুমি শিখতে পারলে মানে সব পারবে, ঠিক আছে? এই চ্যাপ্টারে সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? ভালোভাবে বুঝতে পারবে একটা। তো এক সেকেন্ড। হুম। তো অঙ্ক ভালো করে পড়ে নাও। এক খণ্ড লোহার ভর, মানে একটুকু, মানে লোহার একটা অংশের ভর হচ্ছে 380 গ্রাম এবং আয়তন হচ্ছে 50 সেমি কিউব হলে লোহার ঘনত্ব কত? ওইখানে গ্রাম আর সেমি কিসের একক? সিজিএস একক। যেমন আমার আগে সিজিএস এককে বার করতে হয়েছে, ঠিক আছে? তো ঘনত্বটা সিজিএস এককে বার করবো। তো প্রথমে দেখো, তোমরা ট্রাই করো, পজ করে, মানে ট্রাই করো একটু। করেছো? কত উত্তর হচ্ছে ওটা কমেন্টে জানিও, ঠিক আছে? তো প্রথমে ঘনত্ব সূত্র কি? ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে, লিখেছিলাম তোমাকে নোটসে, দেখো, ভর বাই আয়তন, ঠিক আছে? এটা কিন্তু একই একক লিখতে হবে। যদি এসআইতে করো সবগুলো এসআইতে করতে হবে, যদি সিজিএসে করতে হবে সবগুলো সিজিএসে লিখতে হবে, মানে ভরটাও সিজিএসে আর আয়তনও সিজিএসে। এমন কোনো সিস্টেম নেই, মানে যে কোনো একটা সিস্টেমে করতে হবে। হয় তুমি এসআই সিস্টেমে করবে, নয় তুমি সিজিএস সিস্টেমে করবে। যে কোনো দুটো সিস্টেমের মধ্যে যে কোনো একটা সিস্টেমে করতে হবে। বাট এইখানে তুমি ভরটাকে দেখবে এসআই সিস্টেমে কেজি আর আয়তনটাকে দেখবে সেমি কিউব, তখন কিন্তু এটা ভুলে যাবে, ঠিক আছে? কারণ কি, সিস্টেম সবসময় একটা নিজস্ব সিস্টেমে একটা অঙ্ক করতে হয়, পরে তুমি ওটাকে যে কোনো একটা অন্য সিস্টেমে কনভার্ট করতে পারবে, কিন্তু যখন কোনো একটা অঙ্ক করবে তখন ওই সবগুলো রাশিকে একই সিস্টেমে রাখতে হবে, হয় সিজিএসে না এসআইতে, ঠিক আছে? তো এটা যেন হচ্ছে সিজিএস আছে, তাহলে সিজিএসে রাখছি। তো ভরের হচ্ছে কত? 380 গ্রাম, ঠিক আছে? আর কত এটা? 50 সেমি কিউব। তো এটা কাটাকুটি কত হবে? 5 5 কেটে 0 0 3 5 কত? 38 যাবে। 5 1 5 5 6 30, 5 7 35, ঠিক আছে? 5 7 35, 3 3 5 6 30, 7.6, 7.6 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে? এটা ঘনত্ব, বুঝতে পেরেছ? অতএব লোহার ঘনত্ব, লোহাটির ঘনত্ব সমান হচ্ছে 7.6 গ্রাম পার সেমি কিউব। এটাই বেরিয়েছে তোমাদের, দেখে নাও, ঠিক আছে? তো হয়েছে, বুঝতে পেরেছো? তো এবার সেকেন্ড অঙ্ক দেখো। আমি এবার মুছে যাচ্ছি, মুছে তোমার অঙ্কগুলো একটুকে নাও। হয়েছে? এই লুক মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা এবার হচ্ছে, এবারে সেকেন্ড অঙ্কটা লেখো, ঠিক আছে? উদাহরণ, এবার হচ্ছে সেকেন্ড উদাহরণ হচ্ছে, মানে দ্বিতীয় নম্বর অঙ্কের উদাহরণ অঙ্ক, তোমাদের উদাহরণ আছে, ঠিক আছে? এরপর অনুসরণ অঙ্কগুলো করাবো। 10 লিটার দুধের 12 কিলোগ্রাম। আচ্ছা, লেখো এটা। 10 লিটার দুধের ভর 12 কিলোগ্রাম, ঠিক আছে? সিজিএস এককে দুধের ঘনত্ব কত?
তো এটা দেখতে হবে, ঠিক আছে। তো প্রথমে একটা জিনিস জানতে হবে যে 1 লিটার সমান হচ্ছে 1000 সেমি কিউব, ঠিক আছে। তো একটা জিনিস এখানে দেখতে হবে যে ঘনত্ব, এই লিটারটা লিটার আছে এখানে, আর কেজি আছে, এটাকে সেমি কিউব আর এটাকে গ্রামে কনভার্ট করতে হবে, তারপরে সিজিএস অঙ্কটা করতে হবে, ঠিক আছে, সিজিএস অঙ্কটা করতে হবে। তাহলে লেখো 10 লিটার সমান 10 × 1000 সেমি কিউব, কারণ ব্যাটারি লেখা রাখো 1 লিটার সমান হচ্ছে 1000 সেমি কিউব, ঠিক আছে। তো এটাকে সিম্পল করে দাও, 10 × 10⁻³ সেমি কিউব, ঠিক আছে। তো আবার 1.2 কেজি না 12 কেজি, 12 কেজি, 12 কেজি সমান হচ্ছে 12 × 1000 গ্রাম, মানে 12 × 10⁻³ গ্রাম। অতএব ঘনত্ব সমান কত হবে? ঘনত্ব সমান হবে হচ্ছে 12 × 10⁻³ বা 10 × 10⁻³, কারণ কি ভর বাই আয়তন, ভর 12 কেজি আর ভর আয়তন কত, এটা 10⁻³ কেটে যাবে, আর 1.2 গ্রাম পার সেমি কিউব। ওকে, উত্তর মেনে নাও, উত্তর 1.2 তোমাদের বেরিয়েছে, 1.2 অ্যান্সার হবে, ঠিক আছে। অঙ্কটা দেখতে পেয়েছো, অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো তো, হয়ে গেছে, অঙ্কটা করে নাও, মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। এবার 3-এর দাগ দাও, 3-এর দাগ, 3-এর দাগ হচ্ছে, অঙ্কটা পড়ছি, সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে সোনার ঘনত্ব 19.3 গ্রাম সেমি⁻³ হলে এসআই পদ্ধতিতে কত? তো এটা করার জন্য তোমাদের কোথায় বলেছিলাম যে কি করতে হবে, ওটা পড়েছো, ওটা পড়ে নাও, আমার বলা হয়েছে, তো এটা তোমরা ট্রাই করো। আচ্ছা, এটা পি ধরে করবো, ঠিক আছে, ধরি এসআই পদ্ধতিতে মান পি, অতএব এবার কি বলেছিলাম, এবার কি বলেছিলাম মনে আছে, বলেছিলাম যে হচ্ছে 19.3 গ্রাম বাই সেমি কিউব নিচে লাগবে, তোমার হচ্ছে কত, পি কেজি পার মিটার কিউব, মনে আছে, এরকম করে লিখতে হবে, ঠিক আছে। এবার যে কোনো একটাই কনভার্ট করতে হবে একটাতে, তো গ্রাম, তো কেজি থেকে গ্রামে কনভার্ট করা সহজ হবে, তাই জন্য এটাই করবো আমরা। তাহলে কত, 19.3, ঠিক আছে, গ্রাম পার সেমি কিউব সমান হচ্ছে পি ইন্টু কেজি, মানে 10 এটা গ্রাম, এটা এটা হচ্ছে ইন্টু, ঠিক আছে, ঠিক আছে। মিটার কিউব মানে কত, 100, তার 100 সেমি, 100 সেমি কিউব, ঠিক আছে। তো তাহলে এখান থেকে লিখে দাও 19.3 গ্রাম পার সেমি কিউব সমান হচ্ছে 1 2 3 ইন্টু পি গ্রাম বাই 10⁻³ মানে 1 2 3 4 5 6 শূন্য ইন্টু সেমি কিউব, গ্রাম সেমি কিউব, গ্রাম সেমি কিউব কেটে যাবে, তো এখানে 1 2 3 1 2 3 কেটে যাবে, অতএব পি সমান হচ্ছে 19.3 ইন্টু 10⁻1 2 3 3, অতএব এসআই পদ্ধতিতে সোনার ঘনত্ব 19.3 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। বুঝতে পেরেছো অঙ্কটা? ভালোভাবে বুঝতে পেরেছো পুরো? ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, মুছছি।
এটা আমাদের একটা অসুবিধা হচ্ছে, এটা অন্য কিছু আনতে হবে মোছার জন্য, ঠিক আছে। এই গামটা মুছে দিচ্ছি মনে। এটা কত ছিল? কোশ্চেন নাম্বার 3 ছিল। এবার কোশ্চেন নাম্বার 4 লেখো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 এটা। একটি নক্ষত্র 10 আলোকবর্ষ দূরে আছে, ঠিক আছে। এই দূরত্বটিকে এসআই এককে প্রকাশ করো। একটি নক্ষত্র 10 আলোকবর্ষ দূরে আছে, এই দূরত্বটিকে এসআই এককে প্রকাশ করতে বলেছে। তো লেখো এখানে 1 আলোকবর্ষ সমান 9.45, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এই মানটা, ইন্টু 10⁻15 কিমি, ঠিক আছে। 12, এটা আমার মুখস্থ ছিল না, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে অঙ্ক করার জন্য, তোমাদের এরকম অঙ্ক আসতে পারে, ঠিক আছে। তো এই মানটা মুখস্থ রাখবে। অতএব 10 আলোকবর্ষ সমান কত? সমান হচ্ছে 9.45 ইন্টু 10⁻12 ইন্টু 10 সমান 9.45 ইন্টু 10⁻13 কিমি। আর কিলোমিটার মানে হচ্ছে এসআই এককে প্রকাশ, তাহলে অতএব এসআই এককে 9.45 ইন্টু 10⁻13 কিমি দূরে অবস্থিত। বুঝতে পেরেছো অঙ্কটা? কোনো চাপ আছে? এটা ছোটো, এটা 1-2 এর অঙ্ক, ঠিক আছে। জাস্ট মনে রাখতে হবে যে 1 আলোকবর্ষ সমান কত, এই যে এটা হচ্ছে এখানের কি পয়েন্ট, মানে এটা না ছাড়া অঙ্কটা হবে না। এই যে এটা এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা এরকম করে বক্স করে রেখে নাও তোমরা। বুঝতে পেরেছো অঙ্কটা? এবার হচ্ছে 4 ডিগ্রি তাপমাত্রায়, এবার ভালো করে দেখো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে, 20 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি, 20 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়, পুরোপুরি ভর্তি হয়। এই পাত্রে 16 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত? এটা খুব ভালো অঙ্ক, আমার বুদ্ধির অঙ্ক এটা। কি কতটা দেখি, কেরোসিন ধরলে অঙ্কগুলো তোমাদের বই আছে, কিন্তু বই থেকে দেখো না, তোমরা নিজেরা করার চেষ্টা করো। এবার পজ করে ট্রাই করো, ভালো অঙ্ক এটা। 4 ডিগ্রি উষ্ণতায় 20 গ্রাম জলের একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়, এই পাত্রে 16 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত? ঠিক আছে, তো ঠিক আছে, দেখো এখানে হচ্ছে এইখানে জলের ঘনত্ব তোমায় জানতে হবে। জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেমি কিউব, এটা কিন্তু তোমায় জানতে হবে, ঠিক আছে। এটা সবসময় জানবে, জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। আমি এখানে হচ্ছি অঙ্কটা ভালো করে দেখো, জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। তাহলে জল, সরি, তাহলে দেখো, তাহলে দেখো, ঠিক আছে। তো
জলের ঘনত্ব যদি 1 গ্রাম পার সেমি কিউব হয়, তাহলে এখানে কি দেওয়া আছে, জলের ভর দেওয়া আছে, ঠিক আছে। আর 4 ডিগ্রি উষ্ণতায়, এটা কিন্তু 4 ডিগ্রি উষ্ণতা হয়, এটা কিন্তু 4 ডিগ্রি উষ্ণতা হয়, ঠিক আছে। 4 ডিগ্রি উষ্ণতাতে হচ্ছে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব হয়। এবার জলের ভর দেওয়া আছে এখানে, তার মানে জল যদি ভর দেওয়া থাকে, তাহলে কতটা জল আছে, মানে কত আয়তনের জল আছে আমরা ঘনত্ব থেকে পেয়ে যাবো। কারণ কি, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। অতএব আয়তন সমান কত, ভর বাই ঘনত্ব। বেসিক জিনিস এটা, ঠিক আছে। তো এখানে ভর কত, 20, ঘনত্ব কত, 1, অতএব আয়তন কত, 20 সেমি কিউব, ঠিক আছে। আয়তন 20 সেমি কিউব, বুঝতে পেরেছ। এবার 20 সেমি কিউব আয়তনের পাত্রে 16 গ্রাম কেরোসিন পুরো সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, ঠিক আছে। তাহলে কেরোসিনের ঘনত্ব কত হবে, ঘনত্ব সমান কত গ্রাম কেরোসিন, 16 গ্রাম, গ্রামটা লিখছি না এখন, 16। আর কেরোসিনের ঘনত্ব কত, মানে কেরোসিনের পাত্রে কেরোসিন 16 গ্রাম আসে, আর পাত্রের আয়তন কত, 20। যা জলের আয়তন পুরোটাই বলেছে পুরো ভর্তি হয়, পুরোপুরি ভর্তি হয়, মানে পাত্রের যে আয়তন জলের তো আয়তন হবে। যদি এটা পাত্র থাকে, ঠিক আছে, এই যদি পুরোপুরি ভর্তি হয়, এখানে জল আছে, তাহলে জলে যতটা আয়তন হবে পাত্রটা ততটা আয়তন হবে। তো পাত্রের আয়তন হচ্ছে 20 সেমি কিউব। তো বা 20 সেমি কিউব, এটাতে বলছে কেরোসিন সরে যায়, ঠিক আছে, কেরোসিনও পূর্ণ হয়ে যায়, কিন্তু 16 গ্রামে, এখানে এটা হচ্ছে 20 গ্রাম, কিন্তু এটা 20 সেমি কিউবই আছে। এটা হচ্ছে কেরোসিন, জল, ঠিক আছে। তো তো মনে রাখার জিনিস কোনটা না এটা। তো ধরো তো 16/20 সমান কত, কাটাকুটি করে তো 4 দেওয়া যাবে, 4 4 16, 4 5 20, 5 দেওয়া 5 8 চলে, অতএব 0.8 গ্রাম পার সেমি কিউব, বুঝতে পেরেছো। অতএব কেরোসিনের ঘনত্ব কত, 0.8 গ্রাম পার সেমি কিউব, বুঝতে পেরেছো। লাইক করে দাও, এই অঙ্কটা বুঝতে পারলে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কত অঙ্ক ছিল তোমাদের। তো আরও ওরকম অঙ্ক পরে সেশনে আরও করবো। তো আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি তোমাদের, যেহেতু সেকেন্ড ইউনিট মানে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি কতগুলো চ্যাপ্টার স্কিপ করে ডাইরেক্ট পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারটা আসছি, ঠিক আছে। এক সেকেন্ড। তো কি বলছিলাম, হ্যাঁ, তো যেহেতু তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো আমি যেহেতু দেরি করে শুরু করেছি, তাই জন্য কী করছি, আমি ডাইরেক্ট হচ্ছে চলে যাচ্ছি পদার্থের গঠন ও ধর্মতে, ওইখান থেকে শুরু করছি। বাকি যেগুলো আগে যেগুলো চ্যাপ্টারগুলো আছে, যেমন হচ্ছে তোমার ওই বলগতি, ওগুলো পরে করে দেবো। তো মানে মেন পরীক্ষার আগে, মানে থার্ড সাবমেটিভ পরীক্ষার আগে এগুলো করে দেবো, ঠিক আছে। এখন আপাতত সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার উপর জোর দিচ্ছি, তো ওই জন্য পদার্থের গঠন ও ধর্ম থেকে আজকে আমি স্টার্ট করবো। এটা তোমাদের হচ্ছে এটা তোমরা দেখে নাও কত নম্বর অধ্যায়। তো আমি স্টার্ট করছি হেডিং দিয়ে পদার্থের গঠন ও ধর্ম, যার মধ্যে প্রথম হচ্ছে তরল বায়ুর চাপ, ঠিক আছে। ওটা স্টার্ট করবো এখন। তো হেডিং দাও তোমরা। অঙ্কগুলো 5টা অঙ্ক যেটা করলাম সেটা ভালোভাবে একদম রেডি করার অঙ্ক, এরকম টাইপসেরই অঙ্কগুলো আসবে, মানে অঙ্কগুলো এরকম টাইপসেরই আসবে, তো একটু ভালো করে বুঝে অঙ্কগুলো করবে, ঠিক আছে, যে কখন কি হলো। আর সূত্রগুলো একটু দেখবে, কি কি সূত্র হয়, ঠিক আছে, ওগুলো একটু ভালো করে দেখবে, বইয়ে আসতে হবে তোমাদের সূত্রগুলো, পেয়ে যাবে তোমরা পরবর্তী আস্তে আস্তে, ঠিক আছে। হেডিং দাও। পদার্থের গঠন ও ধর্ম, নাকি দেখি ঠিক করে লিখছি নাকি আমি, চ্যাপ্টারটার নামটা ঠিক আছে নিয়ে দেখি আগে। পদার্থ পদার্থ গঠন ও ধর্ম, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে তরল বায়ুর চাপ, সাবহেডিং হচ্ছে তরল ও বায়ুর চাপ, এটা প্রথম টপিক, ঠিক আছে। তো আমরা বলি যে চাপ জিনিসটা কি। চাপ হচ্ছে তোমার এখানে মানসিক চাপ না, অথবা তোমাকে অন্য কোনো চাপ না, এটা চাপ মানে হচ্ছে ভৌতবিজ্ঞানের চাপ, ঠিক আছে। তো চাপ কি, চাপ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট তলের ওপর কোনো একটা বস্তু তার ওজনের জন্য লম্বভাবে, তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে যে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ। মানে আমি তোমাদেরকে ভিজুয়ালাইজ করাচ্ছি ব্যাপারটা। ধরো এটা একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল, টাকাটা হচ্ছে না ভালো করে, একটু অ্যাডজাস্ট করে নাও। এটা ধরো টেবিল, ঠিক আছে, এর উপর আমি একটা বাটখারা রেখেছি, বাটখারা ধর, এটা হচ্ছে বাটখারা 50
কেজির 50 কেজি বাটখারা, ঠিক আছে তো। এবার এই কতটা এরিয়া ধরে আছে, এতটা এরিয়া ধরে আছে, এরিয়া ধরে আছে এ, ঠিক আছে তো। এ না, ধরো আমি বলে দিচ্ছি এটাকে 10 করে দিচ্ছি, 10 মিটার স্কোয়ার, ঠিক আছে। এই এরিয়াটা 10 মিটার স্কোয়ার, মানে বাটখারাটার এরিয়া হচ্ছে, বাটখারাটার মানে যে বাটখারার যে ক্ষেত্রফল ওটা হচ্ছে 10 মিটার স্কোয়ার, আর বাটখারার ভর হচ্ছে 50 কেজি, ঠিক আছে। তাই জন্য তো 50 কেজির জন্য নিচের দিকে একটা বল কাজ করবে। তোমরা জানো যে কত বল হয়, এটা তোমরা বলে বলতে পড়বে যে কোনো বস্তুর ভর যদি এম, মানে ভর যদি এম হয়, আর যদি অভিকর্ষ ত্বরণ জি, যার মান হচ্ছে 9.8 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে তো। এটা হচ্ছে 9.8 নিউটন পার মিটার স্কোয়ার, এটা কি, এটা যে অভিকর্ষ ত্বরণ। তো যে কোনো ভরকে যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করা হয় তাহলে ওর ওজনটা পাওয়া যায়, ঠিক আছে। এটা সবসময় নিচের দিকে কাজ করে। তো এর ওজন কত হবে, 50 ইন্টু 9.8, ঠিক আছে তো। এটাকে 9.8 না করে যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয় তাহলে 10 ধরা হয়, 10 আসলে 9.8 ধরা হয়, কিন্তু এটা আসলে 10 ধরে, ঠিক আছে তো, মানে 10ও ধরা যেতে পারে। তো এই জন্য 10 লিখছি এখানে, যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, 10। তো 10 নিউটন, ঠিক আছে। তো কত হবে এটা, ওজন কত হবে, ওজন সমান হচ্ছে 500 নিউটন, ঠিক আছে। এবার তো ওজন পেয়ে গেছি। এই বল মানে তো ওজন, মানে যেটা নিচের দিকে কাজ করছে সেটা বল, আর ওই বলটা আসলে একটা ওজন, তাহলে ওজন আর বলটা এখানে একই, ঠিক আছে। তো ওজন পেয়ে গেছি 500 নিউটন, আর ক্ষেত্রফল কত, এই বাটখাটে কতটা এরিয়া জুড়ে আছে, এর ক্ষেত্রফলটা কত, 10 মিটার স্কোয়ার। অতএব চাপ কত হবে, সিম্পল, ভর বাই আয়তন, মানে ওজন মানে বল বাই ক্ষেত্রফল, বল এখানে হচ্ছে ওজন মানে 500 নিউটন বাই ক্ষেত্রফল হচ্ছে 10, কেটে যাবে তো 50 নিউটন পার কি, নিউটন পার কি মিটার স্কোয়ার। এখানে একটা জিনিস বলেছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মিটার নিউটন, এটা হচ্ছে নিউটন, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা মান, জি এর মান, আর এটা হচ্ছে নিউটন হয়, ঠিক আছে তো। এটা এবার জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এককের ত্বরণের একক, ঠিক আছে। তার নবীদের চলটি গেল। তো আমি তোমাকে দেখালাম যে চাপ জিনিসটা বার করতে হবে, আসলে চাপ জিনিসটা এটাই, যে কোনো একটা বস্তু কোনো তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ। এবার এটার সমস্যাটা অঙ্ক করে দেখালাম যে চাপটা আসলে কি, এটা হচ্ছে চাপ, ঠিক আছে। চাপ আর কিছু না, মানে জাস্ট এটাই চাপ। এবার একটা জিনিস দেখো তোমরা, আমি মুছছি, ঠিক আছে। এটা এখন লিখতে হবে, এটা লেখার দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। এবার লেখো তোমরা ঘাত কাকে বলে, ঘাত। প্রথমে তোমাদের বলে দেওয়া হচ্ছে ঘাত, ঠিক আছে। ঘাতের জিনিসটা কি শুনে নাও। ঘাত দেখো, ঘাত হচ্ছে কি না, একটা কোনো একটা বস্তু তার ওজনের জন্য কোনো তলের ওপর লম্বভাবে নিচের দিকে ওর যে বল ক্রিয়া করে, মানে পুরো নিচের দিকে নিম্নাভিমুখে যে বল প্রয়োগ করে ওর ওজনের জন্য, সেটা কি বলা হয়, ঘাত। এখানে কিন্তু প্রতি একক ক্ষেত্রফলে নয়, পুরো ক্ষেত্রফলে জুড়েই যে বল প্রয়োগ করে তাকে বলা হয় ঘাত। অর্থাৎ কি, ঘাতের সংজ্ঞা দাও, ঘাত লেখো। ঘাত মানে কি, ঘাত, ঘাত স্টার্ট দাও প্রথমে, ঘাত দাও। ঘাত কি, কোনো একটি বস্তু ঠিক আছে, তার নিজের ওজনের সমান, নিজের ওজনের সমান, ঠিক আছে। নিম্না, নিজের ওজনের সমানটা কাটা হচ্ছে, নিজের ওজনের সমান না, নিজের ওজনের জন্য, নিজের ওজনের জন্য কোনো তলের ওপর
অর্থাৎ কোনো একটি বস্তু তার নিজের ওজনের জন্য কোনো তলের ওপর নিম্নাভিমুখে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় কি ঘাত। বুঝতে পেরেছ? মানে ধরো একটা ছবি রাখতে বোঝাচ্ছি, একই ছবির টেবিল রাখতে। স্টুডেন্ট সরি, তো এখানে একটা কার্ড আসবে, তো কার্ডটা এলো কি জন্য না, আমার ক্যামেরাটা যেটা ফোনে আমি শ্যুট করি সেই ফোনটা গরম হয়ে গেলে অটোমেটিক ক্যামেরা বন্ধ হয়ে যায়। তো আমি তো অনেকটা দূর পড়ে চলে গেলাম, ঠিক আছে, সেই চাপ সেই পি সমান হচ্ছে HDG ডেরিভেশনটা করে দিয়েছিলাম, নিজের মতো করেছি, কেউ তো নেই, আমি তো করে যাচ্ছি আর রেকর্ডও বন্ধ হয়ে গেছে। তো আমি করেছি, তখন তারপরে খুলে দেখছি যে ও বাবা 25 মিনিট রেকর্ড হয়েছে। তো তাই জন্য আবার কি ওই টেবিল যেটা ছিল হচ্ছে ঘাত কাকে বলে ওটা বোঝাচ্ছে দেখো। তো দেখলাম আমি, তো ঘাত কি যে আমি এখান থেকে বুঝে দিয়েছিলাম অলরেডি, একবার আরেকবারটা দেখে নাও, ঠিক আছে, তোমাদের এটা একবারই হচ্ছে হয়তো। ঘাত হচ্ছে এখানে একটা টেবিল, ঠিক আছে। তো টেবিলটার উপর একটা পুতুল আছে, ঠিক আছে। তো এই পুতুলটার ধরো ভর হচ্ছে কত, 10 কেজি। 10 কেজির পুতুল, হ্যাঁ 10 কেজির পুতুল হতে পারে না, আমার কি আছে, কারণ যে টেডি বিয়ার দিয়েছে অনেক বড় বড় টেডি বিয়ার থাকে, দেখো ওরকম টেডি বিয়ার ধরো, অনেক বড় টেবিল অনেক বড় টেডি বিয়ার ধরো ওজন 10 কেজি ধরে নাও, ঠিক আছে। তো 10 কেজি পুতুল হলে এর নিচের দিকে যে বল প্রয়োগ করবে, মানে যে ওজন যেটা বল হবে সেটা কত হবে না হচ্ছে 10 × 10 সমান কত, 100 নিউটন, ঠিক আছে। এবার 100 নিউটন বলটা এর টেবিলের সঙ্গে পুতুলটা কিরকম হবে, যদি তুমি এরকম হবে দেখো টেবিল যেটা হয় মানে 2D ভিউ, আর পুতুল দেখবে তাহলে এরকম আছে দেখবে, ঠিক আছে। মানে ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, পুতুলের মাথাটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে পুতুলের মাথাটা, ঠিক আছে, পাগুলো কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে। তো তো পুতুলের ওজনের সঙ্গে এটা কি পুরো একদম লম্বাভাবে আছে, মানে পুতুলের ওজনটা নিচের দিকে লম্বাভাবে গিয়ে হচ্ছে, আর এটা কি 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি, ঠিক আছে। তো তো মানে বুঝতে পারছো ব্যাপারটা কি, মানে এইটা পুতুলটা আর মানে টেবিলটা, মানে টেবিল এটা, আর পুতুলের ওজনটা, এই দুটো কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, বুঝতে পারছো তো। এইটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এইটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু আছে, তাহলে কি লম্বভাবে বল প্রয়োগ করছে, আর কোন দিকে নিচের দিকে বল প্রয়োগ করছে, তো এটাই 100 নিউটনটা এখানে ঘাত হবে, বুঝতে পেরেছো। তো এটাই ঘাত, ঠিক আছে। তো এবার একটু কেন, ঠিক আছে, আমি মাঝে মাঝে দেখবো যে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে নাকি, টুকে এটা টুকে নাও, তো এটা টুক একটু মুছছি, ঠিক আছে। তো এবার ধরো, তো এবার দেখবো তো হচ্ছে কি না চাপ। চাপ কাকে বলে, ঠিক আছে, একবার বলেছিলাম চাপ, আবার বলছি চাপ হচ্ছে, আগে সংজ্ঞাটা লিখে নিই, ঠিক আছে। কোনো কোনো বস্তু, কোনো বস্তুর, ঠিক আছে, কোনো কোনো বস্তুর দ্বারা, দ্বারা করতে হবে, দ্বারা কোনো তলের ওপর একক ক্ষেত্রফলের ঘাতকে বলে কি চাপ। ওই তলের উপর প্রযুক্ত চাপ বলে ওই বস্তু দ্বারা তলের ওপর প্রযুক্ত চাপ। মানে কি, এটা এটা তো শর্ট ফর্ম, মানে এটাই লিখেছি, এটা তোমরা পরীক্ষা লিখবে, ঠিক আছে। ঘাত মানে কিন্তু নিম্নাভিমুখে, আলাদাভাবে স্পেসিফাই করে স্পেসিফিক্যালি বলার দরকার নেই যে নিম্নাভিমুখে যে বল প্রয়োগ করে, কারণ ঘাত মানে নিম্নাভিমুখে বল প্রয়োগ, ঠিক আছে। তো তো সেটা লিখবে কোনো বস্তু দ্বারা, কোনো বস্তুর দ্বারা কোনো তলের উপর একক ক্ষেত্রফলের ঘাতকে বলে ওই বস্তু, ওই বস্তু দ্বারা তলের উপর, ও বস্তু দ্বারা ওই তলের উপর প্রযুক্ত চাপ, ঠিক আছে। বুঝতে ব্যাপারটা কি, তো এটাই ব্যাপার। তো আমি যেমন পুতুলের কেসটাই বোঝাচ্ছি, পুতুলের কেসটাই ধরে নাও, ঠিক আছে। এ ধরো টেবিল, এ ধরো পুতুল আছে, পুতুলের ছিল এখানে, তো এটা কি 100 নিউটন বলেছিলাম। এবার ধরো এর এর এরিয়াটা ধরো তোমার হচ্ছে 10 মিটার স্কোয়ার, অর্থাৎ চাপ তাহলে কত হবে, ক্ষেত্রফল বাটে ক্ষেত্রফল বাই কি, সরি ভর, ওজন বাই ক্ষেত্রফল, মানে বল বাই ক্ষেত্রফল, মানে কত, চাপ সমান কত হবে, বল বাই ক্ষেত্রফল মানে কত, 10 কি নিউটন পার মিটার স্কোয়ার, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার। তো দেখে নাও একক, একক কি হবে, একক একক হচ্ছে
বলের একক একক কি, একক সবসময় বার করতে কি হয় দেখো, চাপ সমান কি, বল বাই ক্ষেত্রফল তো নাকি। তো বলের একক কত, সর কত, বলের একক কত হবে নিউটন, আর ক্ষেত্রফলের একক কত হবে মিটার স্কোয়ার, অতএব নিউটন পার মিটার স্কোয়ার। বাংলা তাহলে নিউটন, নিউটন পার মিটার স্কোয়ার। তেমনি ঘাতের এককে কিন্তু নিউটন হবে, কারণ ঘাত আর বল একই। এবার একটা জিনিস দেখো, আমি একটা তোমাদের বই আছে যে সব ঘাতই বল, বা কিন্তু সব বল ঘাত নয়। এটা কেন হয় দেখে নাও, বলে দিচ্ছি দেখো, একটুখানি চলো একটুখানি মুছে দিচ্ছি এটা। এবার এটা তোমরা নিজেরা দেখো যে সব ঘাতই হলো বল, কিন্তু সব বল ঘাত নয়। কারণটা কি দেখো, এটা একটা পয়েন্ট লেখো যে সব ঘাতই হলো বল, কিন্তু সব বল ঘাত নয়। স্টেটমেন্ট, ঠিক আছে। তো তার কারণটা কি, কারণ হচ্ছে, এক সেকেন্ড আমি ক্যামেরা বন্ধ করে নিয়ে দেখছি দাঁড়াও। ঠিক আছে চলছে। দেখো স্টেটমেন্টটা এরকম কেন দিয়েছে না, হচ্ছে সব ঘাতই বল কিন্তু সব বল ঘাত নয়। কারণ হচ্ছে ঘাত বলতে কি বোঝায়, ঘাত বলতে কোনো ক্ষেত্রফলের ওপর কোনো একটি তলের ওপর ঠিক আছে নিম্নাভিমুখে ওই তলের সঙ্গে লম্বভাবে কোনো বস্তু যে বল প্রয়োগ করে তাকে বলা হয় ঘাত, ঠিক আছে। তো কিন্তু বল কি, বল যেদিকে খুশি প্রয়োগ করতে পারো। বলকে এই মানে ডান দিকেও প্রয়োগ করা যায়, নিচের দিকেও প্রয়োগ করা যায়, উপরের দিকেও প্রয়োগ করা যায়, আর এই বাঁ দিকে প্রয়োগ করা যায়। তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি দেখো, ধরো একটা এরকম ভাবে একটা এরকম একটা, এটা একটা প্লেন, তো এটা একটা ধরো এটা মানে এরকম থাকে না সেই স্লাইডের মতো, ধরো এরকম, ঠিক আছে। আমি এখানে একটা বস্তুকে রেখেছি, ঠিক আছে, যার ওজন ধরে নেওয়া হচ্ছে কত, ধরো ওজন হচ্ছে নিচের দিকে, ওজন সবসময় কিন্তু কোন দিকে কাজ করে, নিচের দিকে, সবসময় নিচের দিকে কাজ করে, ঠিক আছে। ধরে নাও এটা কথা হবে ডাব্লু, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে তল আর এই যে ওজন, এটা কি 90 ডিগ্রি, এর কোনটা কি 90 ডিগ্রি, কোনো মতন এটা 90 ডিগ্রি না, এটা 90 থেকে কি বেশি নিশ্চয়ই, যেটা দিয়ে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা কি 90 ডিগ্রি হচ্ছে মানে 90 ডিগ্রি মানে লম্বভাবে কে করছে কি না, তার জন্য কি না এর এইদিকে একটা বল, এই জন্য কি এইদিকে একটা বল প্রয়োগ করবে যে ডাব্লিউ স্কোয়ার থেকে ছোট হবে। ধরে নাও এর নাম হচ্ছে ডাব্লিউ ড্যাশ, এর মানটা তোমরা পরে শিখবে। যদি এখানে থিটা হয় তাহলে এটার মান হয় কত, কত জানো, এটার মান হয় ডাব্লিউ ড্যাশ মান হয় ডাব্লিউ কস থিটা। এটা তোমরা উঁচু ক্লাসে শিখবে, ঠিক আছে। তো আপাতত এটা দেখে নাও ডাব্লিউ কস থিটা, দেখো ডাব্লিউ কস আর কস থিটার মান সবসময় একের থেকে ছোট হয়। থিটার মান 90 ডিগ্রি হলে 0 হয়, আর থিটার মান সরি হ্যাঁ থিটার মান 90 ডিগ্রি মানে হচ্ছে 0, হ্যাঁ। তো থিটার মান যদি 0 হয় তাহলে এটা 1 হতো, বাট যেহেতু এটা কস থিটা, কি কস থিটার মান হচ্ছে এরকম, এই তোমার হচ্ছে এটা দেন ইকুয়াল টু 1 আর লেস দেন ইকুয়াল টু 0, এটা কস্টের মান, ঠিক আছে। তো যেহেতু এটা তার কস্টের মানটা সবসময় একের থেকে ছোট, একের মানে 0 থেকে 1-এর মধ্যে থাকবে, তার জন্য এই যে ওমেগা ড্যাশ মানে সরি ডাব্লিউ ড্যাশটা, এটা ডাব্লিউ থেকে কোনো বড় হবে না। তার জন্য কি এখানে ঘাতটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে ঘাত, আর এটা কি ওজন, ঠিক আছে, মানে যেটা বল, ওজন মানে যেটা বল বল প্রয়োগ করছে। তো বলটা নিচে থেকে প্রয়োগ হলেও ঘাতটা কিন্তু তলের সঙ্গে লম্ব হবে, এই যে এটা তো লম্ব লম্ব হচ্ছে, হ্যাঁ এই তলের সঙ্গে লম্ব, এই তলের সঙ্গে লম্ব হবে, বুঝতে পারছো তো। তো এটা এখানে জিনিসটা যে কি লাগবে, যে বল যেদিকে খুশি ক্রিয়া হতে পারে, যেদিকে খুশি ক্রিয়া হতে পারে, ক্রিয়া হতে পারে, কিন্তু ঘাত সর্বদা কোনো তলের সাথে লম্বভাবে ক্রিয়া হয়, লম্বভাবে ক্রিয়া হয়। তাই সব ঘাত হলো বল কিন্তু সব বল ঘাত নয়, ডট ডট ডট, এটা লিখে দেবো, ঠিক আছে। বল যেদিকে খুশি ক্রিয়া হতে পারে, বল এই তো নিচের দিকে ক্রিয়া হচ্ছে এইদিকে, কিন্তু ঘাতটা কি তোর এই যে এটা তল, এটা তলের উপর আছে। ধরো আমি বলছি আমার এটা হাত, আমি এটা রেখেছি, তো এইটা যে নিচের দিকে তো করছে, কিন্তু এই জন্য যে নিচের দিকে একটা কম্পোনেন্ট থাকবে,
এটা কোনো কম্পোনেন্ট বা এটা বলের বিভাজন, এগুলো 11 শিখবে ভেক্টরে, তুমি 11 ভেক্টর একটু ভালো করে শিখতে পারবে, ঠিক আছে। কিন্তু এখন জাস্ট জেনে নাও যে হচ্ছে বল যেদিকে গতিতে ক্রিয়া করতে পারে, কিন্তু ঘাত হলো সর্বদা তলের সঙ্গে উল্লম্বভাবে ক্রিয়া করে, তাই জন্য কি না এটা বল আলাদা ঘাত আলাদা, বুঝতে পেরেছো? তোর মুছে দিচ্ছি, বুঝতে পেরেছো আশা করি। এবার শিখবো হচ্ছে এক সেকেন্ড, এবার হচ্ছে কি দেখো, তরলের মধ্যে স্থির লেখো, স্থির কোনো বিন্দুতে চাপ, এইটা একটা ডেরিভেশন, ঠিক আছে। তোমাদের এটা আগে বলেছিলাম, এখনো বলছি, সবসময় ডেরিভেশনে কি কোনো দিনও তোমাদের বইতে থাকবে, সেটাকে পুরো মুখস্থ করতে হবে না। ডেরিভেশন তোমরা নিজেরাই করতে পারবে, মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট আমি যেটা বোঝাবো সেটা তোমরা ভালোভাবে বুঝবে। আর আমি যে নামকরণগুলো করবো সেগুলো নামকরণগুলো মানে ABCDEF যাই করি, সেগুলো একই যে তোমাদেরকে করতে হবে ডিটো, তার কোনো মানে নেই। তোমরা নিজেদের মতো নামকরণ করবে। নিজেদের মতো নামকরণ বলতে কি, আমি এই দিচ্ছি তোমরা এ দেবে, ওরকম কোনো মানে নেই। তোমরা আমি যদি এই দিই তোমরা সেটা সি দেবে, ঠিক আছে, এরকম হতে পারে। বাট কিন্তু মানে কি, যে নামকরণ দিয়ে তোমরা করবে, তুমি যখন সাইডে লিখবে যে এটা কি করেছো, সেটাকে একই নামকরণ দিয়ে করতে হবে। মানে তুমি যে নামকরণ দিয়ে করছো ওই ডেরিভেশনটাও তোমাকে একই নামকরণ দিয়ে করতে হবে। এই বিন্দুটাকে তুমি যদি এখানে বি বিন্দু বলছো, মানে বই অনুযায়ী লেখা আছে এখানে বি বিন্দু, তুমি করেছো এখানে এ বিন্দু, তখন কিন্তু আমাদের স্যার খাতা লেখার সময় নাম্বার কেটে দেবে। কিন্তু তুমি যদি এখানে লেখো এ বিন্দু, আবার ডেরিভেশন করার সময় যে ভাতাটা লিখবে ওটাও যদি লেখো এই বিন্দু, তাহলে তোমার নাম্বার ঠিক দেবে, ঠিক আছে। মানে কি জাস্ট তোমাকে দেখতে হবে যে তুমি কি ছবিটা এঁকেছো, ওই ছবি অনুযায়ী তুমি এখানে কি করবে, মানে ভাষায় লিখবে যে একটা কন্টেনার ছিল PQRS কন্টেনার, আমি দিচ্ছি PQRS, তুমি দেবে ABCD, তুমি লিখবে ABCD কন্টেনার, আমি লিখবো PQRS কন্টেনার। তো জাস্ট ছবিটা দেখে যেটা ছবি থাকবে, যে তুমি যে ছবিটা আঁকবে ছবিতে যে নামকরণ থাকবে, মানে তুমি যদি নিচে থেকে দেবে, ওগুলোই হয়তো তোমাকে লিখতে হবে এখানে ইয়েতে, ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে দেখার সময় ভাষাটা লিখতে হবে। তো স্টার্ট করছি। প্রথমে ধরো একটা হচ্ছে কি কন্টেনার, যেন হচ্ছে ABCD, বুঝতে পেরেছ? এটা হচ্ছে পুরোটা জলে ভর্তি আছে, ঠিক আছে, জল দিয়ে পুরো ভর্তি। এইখানে একটা বিন্দু P, এর উপরে চাপ বার করতে হবে। P বিন্দুতে চাপ কত, এই জল দ্বারা চাপ কত। তো প্রথমে আমি জলের পুরো উপরিতল থেকে একটা চোঙ আঁকবো, ঠিক আছে, এটা চোঙ আঁকছি আমি। যে চোঙের নিচের তলটা P বিন্দুতে অবস্থিত, মানে ধরো এটা চোঙ একটা, ধরো এই জলের বোতলটা আছে এখানে একটা, এইটা ধরো এটা একটা চোঙ, এই যে এর পি বিন্দুটা যে এখানে অবস্থিত, এই যে এটা ধরো পি বিন্দু, এই তল আছে, এই তলের নিচে অবস্থিত, ঠিক আছে। তো তেমনি তল, এটা 3D তে আমরা বুঝতে পারতে, তলের নিচে পি বিন্দু অবস্থিত, ঠিক আছে। তো এবার দেখো ব্যাপারটা, তাহলে কি এই পি বিন্দু, এই চোঙটাকে ঘিরে যতটা জল আছে, ধরো চোঙটা হচ্ছে ধরো এক্স ওয়াই জেড, আর এটা কিউ, তাহলে XYZ Q চোঙ কল্পনা করা হয়েছে। এটা কি পি বিন্দুতে, যার হচ্ছে যার নিচের তল পি বিন্দুতে অবস্থিত, মানে নিম্নতল এটা নিচের তলই তো পি বিন্দুতে অবস্থিত। এবার এই চোঙের ভিতরে যে জল, তার যে মানে জল মানে তরল, সরি এটা তরল, ঠিক আছে, তরল, জল মানে তরল। তো চোঙের ভিতরে যে তরল অবস্থিত তার যে ওজন, তার জন্য নিচের তলে একটা বল প্রয়োগ করবে, ওই বলটার জন্য পি বিন্দুতে চাপ চাপ আসবে, সেই চাপটাই বার করতে হবে, ঠিক আছে। তো লেখো এখানে AB, তোমরা লিখবে এরকম করে, ভাষাটা বলে দিচ্ছি আমি, লিখছি না, একটা বড় ভাবে লিখলে জাস্ট লিখবে কি না ABCD একটা পাত্র মধ্যে জল নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর কি লিখবে না হচ্ছে পি বিন্দুতে চাপের পরিমাণ, জল দ্বারা মানে তরল দ্বারা পি বিন্দুতে চাপের পরিমাণ মাপতে হবে। তো এর জন্য কি আমরা কি করেছি না হচ্ছে XYZ Q, তোমরা আলাদা নামকরণ করতে পারো, ঠিক আছে। আমি করেছি XYZ Q, একটা চোঙ কল্পনা করা হলো যার উপরিতল জলের উপর অবস্থিত, জলের উপরিতল সঙ্গে অবস্থিত, মানে একই জায়গায় মিশেছে, এবং নিচের তল পি বিন্দুতে অবস্থিত, ঠিক আছে। এবং এই চোঙের উচ্চতা কত, H, তরলের ঘনত্ব কত, D, ঠিক আছে। তো এবং এই চোঙের ক্ষেত্রফল হচ্ছে কত, চোঙের ক্ষেত্রফল হচ্ছে কত, ধরে নেওয়া হচ্ছে কি ধরা যায়, ধরে নেওয়া হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে কি ধরা যেতে পারে, যে কোনোটা ধরে নাও,
এ বি সি ডি, এফ ধরে নাও, এফ, ঠিক আছে, এফ। এফ হচ্ছে কি চোঙের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কি, অতএব চোঙ দ্বারা আবদ্ধ মানে চোঙ যতটা জলকে আবদ্ধ করবে ওই ততটা জলের ওজনেরই, মানে জল বলছি তরল, মানে চোঙ যতটা তরল আবদ্ধ করবে ওই ততটা তরলের ওজনেরই বল এই পি বিন্দুর উপর ক্রিয়া করবে, মানে পুরো তলের উপর ক্রিয়া করবে। এই জন্য এই প্রতি একক ক্ষেত্রফলে যে বলটা ক্রিয়া হবে সেটাই হচ্ছে চাপ, মানে পি বিন্দুতে চাপ, ঠিক আছে। তো ওটাই বলবো যে যে দেখো চোঙ দ্বারা, তারাই কিন্তু লিখতে হবে যে কি করছে, ছবি এঁকেছো যে এবিসিডি সব লিখতে হবে কিন্তু, তো বোঝা দেখবে কেমন লিখতে দেখবে। আবদ্ধ তরলের প্রথমে বার করবো ভর, ঠিক আছে, ভর সমান, দেখো সাইডে লিখবে ভর সমান কত, ঘনত্ব বাই আয়তন, আগের চ্যাপ্টারে পড়েছো। অতএব সরি এখানে একটা ভুল হয়ে গেছে, ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা আমার লেখার ভুল হয়েছে, সরি। ঘনত্ব সমান কত, ভর বাই আয়তন। অতএব ভর সমান কত হবে, ভর সমান কত হবে বলো, ঘনত্ব ইন্টু আয়তন, আর ঘনত্ব ডি, তাহলে দেখো ঘনত্ব ইন্টু আয়তন সমান কত, ঘনত্ব তো ডি দেওয়া আছে, ডি। আয়তন কত, চোঙের আয়তন কত হবে বলো, চোঙের আয়তন যতটা হবে, দেখো আয়তন মানে কি, এখানে জলের আয়তন, কিন্তু জলের যতটা জল আয়তন মানে কি, চোঙ যতটা থাকবে মানে এই চোঙটা যত বড় ওই চোঙ দ্বারা আবদ্ধ জলের আয়তন তত বড় হবে, ঠিক আছে, মানে ততটাই হবে। তো আয়তনটা মানে চোঙের আয়তন করতে হবে, চোঙের আয়তন কত বলো তোমার ঠিক আছে, এটা এইচ ইন্টু কত এফ, কি নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। অতএব চোঙ দ্বারা আবদ্ধ তরলের ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, লিখবে এরকম করে, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ মানে কত, জি, ভর কত বেরিয়েছে, ডি এইচ ইন্টু, ইন্টু লেখা, ইন্টু লিখতে হবে না, জাস্ট লিখে দাও, ডি এইচ এফ জি। অতএব পি বিন্দুতে, পি বিন্দুতে চাপ হচ্ছে তরলের ওজন বাই চোঙের ক্ষেত্রফল, ঠিক আছে, সমান কত হবে, এটা বেরিয়েছে তরলের ওজন, তাহলে কত লিখে দাও, এইচ ডি এফ জি বাই কত, এফ চোঙের ক্ষেত্রফল এফ, এফ এফ কেটে যাবে, সমান কত এইচ ডি জি। অতএব কি, কোনো একটি বিন্দু যদি এটা থেকে কি করে যাচ্ছে, তাহলে এটা লিখে দাও, এটা দেখেছো তো, অন্য জায়গায় লিখেছি, তো ঢুকে নাও, এটা প্রশ্ন ঢুকে গেছে তো, এবার এটা এতটা থাকবে কিন্তু, ঠিক আছে, জাস্ট নর্মাল এটা থেকে লিখতে দেখো, দেখো অতএব পি বিন্দুতে চাপ, পি বিন্দুতে চাপ লিখে দাও, পি, পি মানে প্রেসার, সমান হচ্ছে কত, এইচ ডি জি, সমান হচ্ছে পি বিন্দুর গভীরতা, গভীরতা মাপটা কথা দেখো উপর, তরলের উপরে পৃষ্ঠ থেকে, ঠিক আছে, ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। তো এটা কি, অতএব কোন স্থানের, দেখো কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ স্থির থাকলে মানে ধ্রুবক থাকলে কোনো বিন্দুতে, যা লিখছি তাই দেখো, কোনো বিন্দুতে, দাঁড়াও, কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে তরলের চাপ সমানুপাতিক বিন্দুর গভীরতা, দাঁড়াও,
শুধু বিন্দুর গভীরতা না, মুক্ত পৃষ্ঠ থেকে, মুক্ত পৃষ্ঠ মানে কি তোমার এই উপরে পৃষ্ঠ থেকে বিন্দুটির গভীরতা সমানুপাতিক, কি লিখেছি সমানুপাতিক না সমানুপাতিক, ঠিক আছে। 1 নম্বর দিয়ে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ স্থির থাকলে কোনো বিন্দুতে তরলের চাপ সমানুপাতিক মুক্ত পৃষ্ঠ থেকে বিন্দুটির গভীরতা মানে h, এবং 2 নম্বরে কি থাকবে তরলের ঘনত্ব। অতএব যদি কোনো স্থানের অভিকর্ষ ত্বরণের মান সমান থাকে সব জায়গায়, তাহলে কোনো একটি নির্দিষ্ট তরলের জন্য কোনো বিন্দুতে চাপ 1 মুক্ত পৃষ্ঠের সঙ্গে সমানুপাতিক, মুক্ত পৃষ্ঠ থেকে বিন্দুর গভীরতার সঙ্গে সমানুপাতিক, এবং 2 তরলের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। এটা সমানুপাতিক চিহ্ন বুঝতে। কারণ কি সমান থেকে যদি সমানুপাতিক চিহ্ন উঠাতে হয় একটাকে ধ্রুবক ধরতে হবে, মানে যে কোনো একটাকে ধ্রুবক ধরতে হবে না ধরতে পারো, ওইগুলাকে সব বলতে হয় পুরো। যদি গুণ থাকে তাহলে পরস্পর সমানুপাতিক হয়। যেমন হচ্ছে এখানে পি সমান হচ্ছে এইচ এর সমানুপাতিক, ডি এর সমানুপাতিক, জি এর সমানুপাতিক, বুঝতে পারছো তো। যদি এখানে অভিকর্ষণ ত্বরণের মানটা আলাদা হতো তাহলে বলতে হতো 3 নম্বর দিয়ে লিখতে হতো যে এবং অভিকর্ষণ ত্বরণের সঙ্গে সমানুপাতিক, বুঝতে পারছো। যেহেতু অভিকর্ষণ ত্বরণের মানটা এখানে ফিক্সড, অর্থাৎ সব জায়গায় অভিকর্ষণ ত্বরণের মান আমি সমান বলে বলেছি, তাই জন্য শুধুমাত্র দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে তরলের গভীরতা, মানে ওই কোনো বিন্দু থেকে তরলের মুক্ত পৃষ্ঠের গভীরতা, আর কি তরলের ঘনত্ব। বুঝতে পেরেছো? পুরো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তো বুঝে গেছি, ঠিক আছে। পুরো এটা কিন্তু পুরো মারাত্মক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। অঙ্ক করবে তোমরা, এখনই দিচ্ছি। কোনো আলো স্তম্ভ আলো স্তম্ভের ঘনত্ব যদি 13.6 গ্রাম পার সেমি কিউব হয়, তবে কি বলবে, তবে হচ্ছে পারদের মুক্ত পৃষ্ঠ থেকে সরি, এরকম অঙ্কটা তোমরা পারবে না এখন, অঙ্কটা পরে ক্লাসে আরো যখন ডিটেলস হবে তখন করবো, ঠিক আছে। তো ছাড়ো এটা অঙ্কটা। তো তরলের চাপ পর্যন্ত পড়েছো, ঠিক আছে। এরপরে আরো আসছে, তো ততক্ষণ একটু ভিডিও চলছে নাকি দেখে নিতে, ভিডিও চলছে। হ্যাঁ, তো অঙ্কগুলো পরের ক্লাসে করাবো। তো আজকে আরো কতগুলো জিনিস আছে। তরলের বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এইসব তরলের বৈশিষ্ট্যগুলো হয়ে যায়, তারপরে লিখে দিচ্ছে। তো তরলের বৈশিষ্ট্য লেখো, স্থির তরলের বৈশিষ্ট্য। প্রথমে দেখো তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদা, এক একটা পয়েন্ট লিখবো আর বোঝাবো, ঠিক আছে। সর্বদা ভূমির সাথে অনুভূমিক থাকে, অর্থাৎ কি, এটা ধরো গ্রাউন্ড, ঠিক আছে, আর এখানে গ্লাস নিয়েছি, এটা গ্লাস, মানে তরলের পৃষ্ঠটা, মানে এইখানে ধরো তরল আছে, ভর্তি তরলটা, এই তরলের উপরের পৃষ্ঠটা এইটা এর সঙ্গে সমান্তরাল হবে, ঠিক আছে। এটা তো অনুভূমিক, মানে তরলের মুক্ত পৃষ্ঠ ধরে এটা আর ভূমি এটা তার সঙ্গে সমান্তরাল হবে। এরকম হবে না কিন্তু, মানে এটা হবে রাইট, কিন্তু এরকম যদি হয়ে যায় তাহলে এটা কোনো সম্ভব না। এরকম যতক্ষণ স্থির তরল যদি স্থির থাকে, তাহলে
তরলের মুক্ত বৈশিষ্ট্য স্থির তরলের ক্ষেত্রে, মানে স্থির স্থির তরলের বৈশিষ্ট্য বলেছি, ঠিক আছে তো? তাহলে সবসময় এগুলো স্থির তরলের ক্ষেত্রে হবে। যদি তরলটা যায় কোনো একটা স্পিডে, তাহলে কিন্তু এটা এগুলো সব খাটবে না। স্থির তরলের ক্ষেত্রে এগুলো সব খাটবে, ঠিক আছে? তরলের এরকম করে হবে, হতে পারে না, মানে স্থির তরলের এরকম করে হবে না, মানে মুক্ত বৈশিষ্ট্য এরকম হেলে থাকবে, এরকম করে হবে না, ঠিক আছে? যেমন জলের মধ্যে জলটা দেখবে সবসময় প্লেন থাকবে, এরকম এরকম হবে না, ঠিক আছে? এটা কাটা, বুঝতে পেরেছো? তরলের মুক্ত বৈশিষ্ট্য সর্বদা কি তরলের ভূমির সঙ্গে অনুভূমিক হয়, বুঝতে পেরেছো? তো এটা কেটে দিচ্ছি। দ্বিতীয় পয়েন্ট কি, তরল কোনো একটি নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ সব জায়গায় সমান, সব অবস্থানে সমান, সব অবস্থানে সমান। মানে ধরে নেওয়া হচ্ছে, এটা ধরো একটা তরল পাত্র আছে, ধরো এটা এই উচ্চতাতে, এই পাত্রটাতে এই যে যতগুলো এখানে আঁকা যায়, মানে যতগুলো বিন্দু থাকবে, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, সব বিন্দুতে তরলের চাপ সমান হবে যতক্ষণ এই উচ্চতাটা সমান। মানে এতটা মতো জল ধরো, এই এতটা এইচ থেকে আছে, ঠিক আছে? এর এখানে যে কোনো বিন্দু নিয়ে না, ধরো এইখানে এই বিন্দুতে, সব বিন্দুতে মানে এইচ, ধরো এইচ গভীরতার মধ্যে সব বিন্দুতে কি হবে, তরলের চাপটা এক সমান হবে, যা হবে এইচ ডিজি, ঠিক আছে? আবার এখানে যদি এতটা ধরো এইটা এইচ টু হয়, তবে এখানে যে বিন্দু থাকবে এইচ টু উচ্চতা, যে মানে গভীরতা যে বিন্দু থাকবে, সব জায়গায় কি হবে, তরলের চাপ সমান হবে, ঠিক আছে? হচ্ছে তো, এটা কি হলো, টুকু এটা। এবার থার্ড পয়েন্ট লিখবে, ঠিক আছে? বসে দিচ্ছি এটা। কোনো বিন্দুর কোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে ক্রিয়া করে। এগুলো মানে কি, ধরো এটা একটা কন্টেনার, তরল দ্বারা আবদ্ধ আছে, এটা এই ধরো একটা বিন্দু, এর মধ্যে যে চাপ যে শুধু নিচের দিকে করে তা না, এর মধ্যে যে চাপ, তরলের চাপ, এটা এইদিকেও ক্রিয়া করছে, এইদিকেও ক্রিয়া করছে, এদিকেও ক্রিয়া করছে, এদিকেও ক্রিয়া করছে। যদি নিচের যেদিকে ফুটা করাবে সেই দিকে তরলটা পচ করে বেরিয়ে যাবে, বুঝছো তো? তার মানে কি, না হচ্ছে তরলের চাপ কি, না হচ্ছে সব দিকে কোনো বিন্দু চারিদিকে সব দিকে সমানভাবে ক্রিয়া করে, বুঝতে পারছো ব্যাপারটা? এটাই। এবার ফোর্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, তরল সমোচ্চশীলতা ধর্ম দেখায়। বানানটা যদি ভুলে তাহলে বই থেকে ঠিক করে নিও। এবারে সমোচ্চশীলতা ধর্ম কি, এটা পরের পৃষ্ঠাতে পড়েছে, মানে পরের টপিকে লিখে নাও এটা, ঠিক আছে? লিখে নিচ্ছ, পজ করে রেখে নাও, মুছে দিচ্ছি আমি। দেখো সমোচ্চশীলতা ধর্ম কি, লেখো, মানে পয়েন্টটা মানে এর নামেই এর লিপি আছে, ঠিক আছে? সমোচ্চশীলতা মানে কি, সমান উচ্চতা। তরল কি চাই, যদি কোনো কতগুলো পাত্র পরস্পর সংযুক্ত থাকে, তাহলে যে কোনো একটা পাত্রে যদি জল ঢালা হয়, মানে তরল ঢালা হয়, জল মানে তরল যদি ঢালা হয়, তাহলে প্রত্যেকটা পাত্রে তরলের উচ্চতা সমান হয়ে যায়। দেখো, যদি কয়েকটি পাত্র পরস্পর সংযুক্ত থাকে, তবে তাদের যে কোনো একটিতে তরলকে ঢাললে ওই তরলটি প্রতিটি পাত্রে
মানে এটা কি, একে একে বোঝাচ্ছি, ঠিক আছে। ধরো এটা একটা পাত্র আছে, ধরো এটা একটা পাত্র আছে, প্রতিটা কিন্তু ইন্টারকানেক্টেড, ঠিক আছে, পরস্পর সঙ্গে সমান ইন্টারকানেক্টেড। ধরো এটা একটা পাত্র আছে, এটা একটা পাত্র আছে, ঠিক আছে। এটাতে যদি জল, এটাতে যদি কিছু ঢালা হয়, ঠিক আছে, তরল ঢালা হয়, তাহলে জলটা প্রথমে এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসবে, এদিকে আসে, ধরো এদিকে আসে, এদিকে আসে, এদিকে যাবে, ঠিক আছে, এদিকে যাবে। আলটিমেটলি কী হবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে তো। আলটিমেটলি কী বলো তো, এইখানেও যতটা হবে জল, এই জল এতটা জল আছে, এইখানেও না সমান হবে, এরকম করে এইখানে করে, মানে এইখানে এতটা হবে, এখানে এতটা হবে, এখানে এতটা হবে, হচ্ছে ধরো ঠিকই, মানে জলটা সব পাত্রে চলে যাবে, ঠিক আছে। আর সব পাত্রে কি হবে, পুরোটা জল আছে, ঠিক আছে, জল আছে, পুরোটা জল আছে। আর এই যে উপরের উচ্চতাটা একই হবে, মানে মুক্ত পৃষ্ঠের উচ্চতাটা কি হবে, এইখান থেকে এটা পুরোটা ভূমি তো, ঠিক আছে, এটা পুরোটা একই ভূমি, এটা কিন্তু ছবিটা একটু ইয়ে হয়েছে, পুরোটা কিন্তু একই ভূমি, ঠিক আছে। যাই হয়ে যাক, তরলের সব জায়গায় উচ্চতা কি হবে, সমান হবে। এটাই কি তরলের সমোচ্চ ধর্ম, বুঝতে পারছো তো। মানে এখানে বেশি হবে, এখানে কম হবে, এরকম না, কিন্তু সব জায়গায় উচ্চতাটা কি সমান হবে, ওজন বা ভর বা আয়তন সমান না, উচ্চতা, মানে এইখানে যে এই উচ্চতা হচ্ছে যেটা এইচ হবে, এইটার উচ্চতাও এইচ হবে, এটার উচ্চতাও এইচ হবে, আর এটার উচ্চতাও এইচ হবে, প্রত্যেকটার উচ্চতা একই হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সমোচ্চগত ধর্ম। বুঝতে পেরেছো কি ব্যাপারটা কি। তো তো আজকের ক্লাস, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরেরটাতে আমরা সাইফোন আর এই কতটা প্রয়োগ টয়োগ পড়বো, এই বায়ুর চাপ পড়বো এরপরে, ঠিক আছে। তো তো বায়ুর চাপ পড়বো, এখন অনেক পড়ার বাকি আছে। এরপর তরলের চাপটা শেষ হলো জাস্ট, এবার বায়ুর চাপ আসবে, তারপরে সান্দ্রতা, পৃষ্ঠটান এসব আসবে। চ্যাপ্টারটা একটা বড় চ্যাপ্টার, তো আমার সঙ্গে ভালোভাবে চ্যাপ্টারটা শেষ করবো, আর পুরো একদম সলিড চ্যাপ্টারটা শেষ করবো, ঠিক আছে, সলিড হবে পুরো একদম, মানে কোনো খাত থাকবে না চ্যাপ্টার, ঠিক আছে। তো তো আচ্ছা, গুড নাইট। তো ঠিক আছে, তারা যখন ভিডিও দেখো, গুড নাইট, গুড ডে, গুড ইভিনিং, যাই হয়ে যাক, থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কোনো অসুবিধা হলে যদি এই টপিক বা যে কোনো টপিক নিয়ে, যেটা আমি আগে পড়েছি, তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন টপিক নিয়ে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো এখন, ঠিক আছে। তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আমি রিপ্লাই দেবো, চেষ্টা কি রিপ্লাই দেবোই। আর যদি কোনো প্রবলেম, মানে অঙ্ক টঙ্ক আটকে যায়, তাহলে কী করবে, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানাচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে জয়েন হতে পারো, ঠিক আছে। তো টাটা, থ্যাংক ইউ।